দর্শক স্বাগত জানাচ্ছি ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ার অনুষ্ঠানে। আমরা আজকে যে বিষয়টি নির্ধারণ করেছি সেটি হলো রোহিঙ্গা প্রত্যাবাসন এবং অন্যান্য বিষয়গুলো আসবে এর সঙ্গে। আমি আজকে আপনাদের সঙ্গে রয়েছি তৌহিদ শান্ত। মূল আলোচনায় যাবার আগে আমাদের অতিথিদের সঙ্গে পরিচিত হয়ে নিই। আমাদের সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ আমেনা মোহসিন। ডক্টর আমেনা মোহসিন, আপনাকে স্বাগত। অনেক দিন পরে আমরা পেলাম আমাদের স্টুডিওতে আপনাকে, এবং সিনিয়র সাংবাদিক ডক্টর মাহবুব হাসান। ডক্টর মাহবুব হাসান, আপনাকেও স্বাগত। দর্শক, আমরা মূল আলোচনায় আসব, তবে তার আগে আজকে বৈশাখী টেলিভিশনে প্রচারিত প্রধান প্রধান শিরোনামগুলো দেখে আসব। গণহত্যার বিচারে ট্রাইব্যুনালেই হবে, চ্যালেঞ্জ করে করা আবেদন খারিজ। 2018 নির্বাচনে অনিয়মে জড়িত প্রশাসন, ইসি সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে তদন্তে দুদক। আওয়ামী লীগ ব্যর্থ হয়েই পালিয়েছে, অন্তর্বর্তী সরকারের এখন দায়িত্ব গণতন্ত্র ফেরানো, বলেছেন বিএনপি নেতারা। এ বছরের মধ্যেই ভোট চান। রোহিঙ্গা সমস্যা ক্রমেই জটিল হচ্ছে, জাতিসংঘের শরণার্থী সংস্থার প্রধানকে বলেছেন প্রধান উপদেষ্টা। সমাধানে আশ্বাস ইউএনএইচসিআর এর। মার্চের মধ্যে পাঠানোর আশ্বাসে আন্দোলন স্থগিত করেছেন মালয়েশিয়া যেতে না পারা কর্মীরা। শাহবাগের রাস্তা আটকে ম্যাটস শিক্ষার্থীদের বিক্ষোভ। এবং বিমানের ফ্লাইটে বোমা হামলার খবর মিথ্যা, গুজব ছড়ানো ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, স্বরাষ্ট্র উপদেষ্টার হুঁশিয়ারি। দর্শক, শুনছিলেন শিরোনাম। আমরা মূল আলোচনায় যাচ্ছি। অধ্যাপক আমেনা মোহসিন, আপনাকে দিয়েই শুরু করি। সেটি হলো যে আমরা শিরোনামে কিন্তু দেখলামও যে প্রধান উপদেষ্টা ইউএনএইচসিআর এর প্রধানকে বলেছেন যে আসলে জটিল থেকে জটিলতর হচ্ছে রোহিঙ্গা সংকট। ঠিক এই মুহূর্তে বাংলাদেশের আসলে করণীয় কি? এর আগের যে সরকার ছিল সেই আমলে রোহিঙ্গারা প্রবেশ করলো, এবং প্রবেশ করার পেছনে এক ধরনের উৎসাহ ছিল সরকারের প্রথম দিকে, পরে আবার সেই উৎসাহটা উবে গেল। এই ইতিহাসগুলো আমরা জানি। এরপরে সেখানে আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, তারপর রাখাইনে আবারও গৃহযুদ্ধ, এই সবগুলো পরিস্থিতিতে ঠিক এই মুহূর্তে বাংলাদেশের কি অবস্থান বলে আপনি মনে করছেন? দেখুন, ধন্যবাদ। আপনি যে প্রশ্নটি করলেন না, দেখেন, এটা সাধারণত আমরা এরকম ধরনের যখন ধরেন রোহিঙ্গাদের তো রিফিউজি স্ট্যাটাস তো নেই, ওরা আবার রোহিঙ্গাদের সমস্যাটা আরও জটিল, কারণ ওরা স্টেটলেস পিপল, ওদের কোনো দেশের নাগরিকত্বও নেই। সাধারণত ধরেন একটা যদি রিফিউজির সমস্যা থাকে, তাদের যদি নাগরিকত্ব থাকে সেই জনগোষ্ঠীর, আপনি কিন্তু তাদেরকে সেই রাষ্ট্রে আবার ফেরত পাঠিয়ে দিতে পারেন। কিন্তু এখন আপনি তাদেরকে কোথায় পাঠাবেন? এটা সমাধান করতে হলে তো ওখানে ধরেন নাগরিকত্বর ব্যাপারটা না হোক, অন্তত নাগরিকত্ব পাওয়ার যে ধাপগুলো আছে সেগুলোকে তো একটা পর একটা ধরেন ওদেরকে পেতে হবে রোহিঙ্গাদেরকে। সো সেই পরিস্থিতিও এখন নেই। এখন বর্তমানে যে মিয়ানমারে যে অবস্থা, সেখানে আমরা দেখছি গৃহযুদ্ধ চলছে, এবং একটা বড় অংশ মানে আরাকানে ওই জায়গাটা আরাকান আর্মির দখলে এসে গেছে। সো ঠিক মিয়ানমারে কারা ক্ষমতায় আছে সেটাও কিন্তু বোঝা যাচ্ছে না। মানে আপনি কার সাথে নেগোশিয়েট করবেন, কার সাথে কথা বলবেন, সেটাও একটা সমস্যার ব্যাপার দাঁড়িয়ে গেছে। যার জন্য আমরা দেখতে পাচ্ছি যে চীন কিন্তু একাধারে তাকমাদাও যারা আছে তাদের সাথেও কথা বলছে, মানে জান্তার সাথেও কথা বলছে, আবার এদিকে আরাকান আর্মি এদের সাথেও কথা বলে যাচ্ছে। সো এরকম একটা, এবং এখানে আমরা দেখছি মানে রোহিঙ্গারা যারা এখানে আছে বাংলাদেশে, আপনি প্রথম দিকে একটা বলছিলেন যে বিগত সরকারের উৎসাহ ছিল। অ্যাকচুয়ালি উৎসাহ ঠিক আমি কথাটা মানে আমি সেভাবে দেখব না। আমার মনে হয় এটা একটা মানব অধিকারের ব্যাপার ছিল। তারা তাদের দেশের নির্যাতিত হয়েছে, অত্যাচারিত হয়েছে, এবং তারা আমাদের সীমানায় এসে গেছিলো। মানে একটা তাদেরকে আশ্রয় দেওয়ার ব্যাপার ছিল, একটা মানবিক ব্যাপার ছিল, এবং সেভাবেই, এবং আমাদের সাধারণ মানুষও কিন্তু তাদেরকে গ্রহণ করেছে, সেভাবেই গ্রহণ করেছে। তো 2017 সাল থেকে এখন তো অনেক সময় পার হয়ে গেছে, এবং ক্রমেই আমরা দেখছি যে সমস্যাটা জটিল হয়ে যাচ্ছে দুদিক থেকে। একটা দিক হলো যে ধরেন এখানে বাংলাদেশের কক্সবাজার এলাকায়ও বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছে,
এবং যাদেরকে আমরা লোকাল পপুলেশন বলি বা কক্সবাজারে যে জনগোষ্ঠী আছে তাদের মধ্যেও এক ধরনের অস্থিরতা কাজ করছে, সেগুলোও আমরা দেখতে পাচ্ছি। কারণ ধরেন এখানে চাকরির ব্যাপার থাকে, রিসোর্স কনস্ট্রেন্টস থাকে, আমাদের পরিবেশের উপরেও একটা বিরূপ প্রতিক্রিয়া পড়ছে, সমস্ত কিছু মিলিয়ে একটা জটিল পরিস্থিতি। আবার অন্যদিকে আপনি কার সাথে আলোচনা করবেন, এবং যারা যখন ক্ষমতায় ছিল মিয়ানমারে, ধরেন এই গৃহযুদ্ধও ছিল না, তখনও কিন্তু তারা নানানভাবে জিনিসটাকে গড়িমসি করে গেছে, প্রলং করেছে। সো এই যে মানে আমরা যে ফেরত পাঠাবো, মানে কোথায় যাবে তারা? আবার আরেক দিকে একটা দেখেন, এটা মানে এটা বলে আমি শেষ করে দিচ্ছি, সেটা হলো একটা বড় জায়গা হলো ইউএনএইচসিআর ওখানে আছে, ওখানে অনেকগুলো দাতা সংস্থা আছে, কিন্তু আমরা পুরো পৃথিবীব্যাপী যেটা দেখছি, যেটা বলা হচ্ছে যে এক ধরনের রিফিউজি ফ্যাটিগ এসে যাচ্ছে। মানে এই যে এদের প্রতি যে ধরেন একটা যে মানবিক সহায়তা, এটার ফান্ডগুলোও কিন্তু ক্রমে কমে আসছে। সো এরকম একটা পরিস্থিতিতে ধরেন ওদেরকে হোস্ট করাটাও তো একটা বিরাট ইস্যু এসে দাঁড়াচ্ছে। সেক্ষেত্রে যেটি আমাদের প্রধান উপদেষ্টা ইউএনএইচসিআরকে বলেছেন এবং অন্যান্য জায়গায়ও বলেছেন, যেটি যে সমস্যার জায়গাটি জটিল হচ্ছে, এই জটিল কোন জায়গাটিকে সে মূলত কোনটিকে লক্ষ্য করে বলেছেন। যেমন অধ্যাপক আমেনা মহসিন বললেন যে কোথায় যাবে তারা, এটি যেমন সত্য এবং এটিও সত্য যে ঠিক এই মুহূর্তে আরাকানের সরকারকে, আরাকান আর্মি নাকি জান্তা বাহিনী? ধন্যবাদ আপনাকে। আসলেই মানে রোহিঙ্গা ইস্যুটা খুবই জটিল আমাদের জন্য, যেমন পুরো বিশ্বের জন্যও। কারণ হলো যে আমেনা মহসিন বললেন না যে আসলে তাদের তো নাগরিকত্ব নেই মানে মিয়ানমারের, ফলে তারা এই দেশে যে এসছে এটা কোন পরিচয় এসছে? রোহিঙ্গা পরিচয় এসছে। রোহিঙ্গা তো আমাদের তাদের চেনার জন্যে, কিন্তু রাখাইনের অন্যান্য মানে যারা বসতি তারা কি রোহিঙ্গা? তারা রোহিঙ্গা না, তাই না? তারা রাখাইন বা অন্য কোনো নামে তাদেরকে চেনা যায়। তো আসল কথা হলো যে তারা কেন নাগরিক হতে পারলো না এবং কেন তাদেরকে নাগরিকত্ব দেওয়া হচ্ছে না? শত শত বছর ধরে বাস করে এই জনগোষ্ঠী। আপনার হয়তো মনে আছে যে আলাওলের কথা শুনেছেন নিশ্চয়ই, কবি আলাওল, যিনি পদ্মাবতী মানে লিখেছিলেন রুষাঙ্গ রাজের দরবারে, হ্যাঁ, মদন ঠাকুরের নির্দেশে তিনি রুষাঙ্গ রাজের এই রুষাঙ্গ হলো এই বর্তমান যেটা আমরা রাখাইন বলছি সেটাই। সেই সময়ে ওই আলাওল যদি মুসলমান হয়ে থাকে এবং সেই সময় যে মুসলমানরা ওখানে বাস করতো সেটারই প্রমাণ করে। তার মানে এরা আদি গোষ্ঠী, 200 বছর 300 বছর 500 বছর ধরে তারা ওখানে আছে। তার মানে কি? তার মানে হলো জাতিগতভাবে যে বিরোধের যে বীজ বপন করা হয়েছে সেটা বার্মা বা বর্তমান মিয়ানমার থেকেই করা হয়েছে। সেক্ষেত্রে সমাধানটা কি আসলে? এই যে শরণার্থী এখন অনেকে বলেন 10 লাখও ছাড়িয়ে যাচ্ছেন এবং তারা কিন্তু তাদের ছেলে মেয়ে হচ্ছে, আরো বাড়ছে এবং তারা এখানকারই একটা স্থায়ী বাসিন্দার দিকে। এটা 11 লক্ষ আমরা করেছি, ডিটেক্ট করেছি এবং তাদের বাচ্চা হচ্ছে প্রতি বছর প্রায় 40,000 শিশু সন্তান জন্মাচ্ছে। ফলে এটা আস্তে আস্তে 15তে চলে যাবে আমার ধারণা। আর মূলত এটা এই এলাকায় বিরোধ জিয়ে রাখার জন্যে এই আমাদের প্রতিবেশী ধনী এবং বড় শক্তির দেশগুলো কিন্তু এর সঙ্গে জড়িত আমি মনে করি। জিওপলিটিক্যাল যে বিষয় আশয়গুলো আছে, খোলাসা হলো না, যদি খুলে বলেন। খোলাসা হলো না যে পৃথিবীতে যারা যুদ্ধ বিগ্রহগুলো জিয়ে রাখে তারা বেসিক্যালি হলো অস্ত্রের ব্যবসায়ী, অস্ত্র উৎপাদক এবং অস্ত্র ব্যবসায়ী। আপনার তারা বিভিন্ন জায়গায়, পৃথিবীর বিভিন্ন জায়গায় আপনার যুদ্ধ বাঁধিয়ে রাখে তাদের অস্ত্রগুলোকে বিক্রি করার জন্য। অধ্যাপক আমেনা মহসিন কি ডক্টর মাহবুব হাসানের ইঙ্গিতগুলো ধরতে পেরেছেন কিনা? আসলে দেশগুলোর নাম
কোন দেশগুলো এই কাজটা করছে? বাংলাদেশ এবং মিয়ানমারের মাঝখানে এই যে সমস্যাটি জিইয়ে রাখতে চায় আসলে কোন দেশ, কারা? না, একক কোনো দেশ না, প্রত্যেকটা দেশেরই স্বার্থ আছে। প্রত্যেকটা দেশের স্বার্থ আছে। ধরেন আমেরিকা, সে অস্ত্র বেচে, চীন অস্ত্র বেচে। আপনি যতগুলো বিদ্রোহী গ্রুপ আছে, প্রত্যেকটা গ্রুপের হাতে যে অস্ত্রগুলো দেখেন সবগুলো চৈনিক, চীনা অস্ত্র, রাইফেল, অটোমেটিক রাইফেল। ইভেন ব্রিটিশ এলএমজিও দেখবেন, এসএলআর দেখবেন, রাশিয়ার এসএলআর আছে। মানে এটা বলতে পারেন, যেমন আমি মুক্তিযুদ্ধের সময় আমাদের সবচেয়ে বড় ছিল এসএলআর এবং কার্বাইন, একটা ছোট কার্বাইন যেটাকে আমরা সাবমেশিন গান বলতাম। এইগুলো যুদ্ধের জন্য খুবই প্রয়োজন। এবং আমি শেষ করি, তো এইটাই একটা বড় বিষয়, এটা এরা বিরোধ বাঁধিয়ে রাখে, জিও পলিটিক্যালি এটা করে। আর আপনি জানেন এটা চীন এবং আমেরিকার মধ্যে যে বিরোধ, সেই বিরোধের মাঝখানে কিন্তু আমরা এই জিওগ্রাফিক্যাল যে মানে এটা আছে, সেটা যদি বিবেচনা করেন, চীনকে যদি সাহায্য করতে হয় অথবা তাকে যদি তাপে রাখতে হয়, সামরিক তাপে রাখতে হয়, তাহলে বাংলাদেশের মতো ছোট্ট একটি দেশের ভূমি আমেরিকার দরকার। আবার একই সঙ্গে ভারত যদি মনে করে যে না, আমার এখান থেকে লাভবান হতে হবে, বে অফ বেঙ্গলে আমার প্রভাব বিস্তার করতে হবে, সেও তাহলে ওই দিক থেকে চাপ দিতে পারে। এবং তা যে দেয়নি, আপনি এটা লক্ষ্য করে দেখবেন যে প্রথম দিকে যখন ইয়েরা আসলো, কি বলে, রোহিঙ্গারা বাংলাদেশে আসলো, ভারত ইচ্ছে করেই আমাদের সহযোগিতা করেনি। এটা সুস্পষ্টভাবে আমরা লক্ষ্য করেছি। আমরা তখন চেয়েছি, কিন্তু ভারত করেনি। বাংলাদেশের ভূখণ্ড প্রয়োজন আমেরিকার, ডক্টর মাহবুব হাসান তর্কে তর্কে এই পর্যন্ত চলে গেলেন। আপনি প্রশ্নটা আমার কাছে কি বলেন? আমি জানতে চাই যে আপনিও সেরকমই ইঙ্গিত মনে করেন কিনা, বাংলাদেশের ভূখণ্ডর আমেরিকার দরকার, সেটার সাথে রোহিঙ্গা সংকটের কোনো যোগ আছে কিনা? দেখেন, রোহিঙ্গা সংকটটা আমার মনে হয় এটা মিয়ানমার রাষ্ট্রেরই তৈরি। হ্যাঁ, মিয়ানমার রাষ্ট্র, এটা একটা জাতি রাষ্ট্র গঠন করার সময় তারা তাদের জাতীয়তাবাদটাকে যেভাবে চাপিয়েছে, এবং তারা ওখানে ধরেন বার্মান জাতি গোষ্ঠী, সেটার প্রাধান্যটাকে তারা চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে। তারা বুদ্ধিজম, এটা একটা জাতীয়তাবাদের সমস্যা হিসাবে আমি চিহ্নিত করছি। এবং তারা এখানে বুদ্ধিজমের এই ধর্মটা চাপানো, এই ধরনের যে একক যেটা আছে না, অনেকটা সিঙ্গুলার একটা রাষ্ট্র গঠন করতে চেয়েছে। এখানে ধরেন একটা বহুমাত্রিক একটা দেশ, যেখানে বিভিন্ন জাতিগোষ্ঠী আছে, সেগুলোকে তারা গ্রাহ্যে নেয়নি। এবং এইভাবেই তারা কিন্তু একটা সময় আমরা দেখলাম, যখন প্রথমে ধরেন বার্মা নামক রাষ্ট্রটা 1948-এ স্বাধীন হয়েছিল, তখন কিন্তু রোহিঙ্গারা তাদের সিটিজেন ছিল। এটা ক্রমেই ধাপে ধাপে তাদের সিটিজেনশিপটা তাদেরকে বাদ দেওয়া হয়েছে। এবং এটা কিন্তু প্রথমবার এখানে যে বাংলাদেশে রোহিঙ্গারা এসেছে তা না। আমরা বাংলাদেশে যদি দেখি 78-এ এসেছে, আবার 90s-এ এসেছে, এখন আবার 2017-তে। মানে ওরা এই জায়গাটাকে এমন একটা রাষ্ট্র তৈরি করতে চায় যেখানে তাদের, এবং আপনি যদি মিয়ানমারের দিকে তাকান, তাদের মধ্যে কিন্তু অনেকগুলো 135টার উপরে জাতিগোষ্ঠী আছে, এবং তাদের সবগুলোর মধ্যেই কিন্তু বিভিন্ন ধরনের বিরোধী। ইভেন চীনের সাথেও ওই বর্ডারিং এরিয়াতে ওখানেও সংঘাত চলছে। তারপরে থাইল্যান্ডের বর্ডারে চলছে, ইন্ডিয়ান বর্ডারেও কিন্তু চলছে। তো এই জিনিসগুলো ওদের চলছে। সো এটা হলো তাদের, মানে মিয়ানমার রাষ্ট্র কখনো নিজেকে সেভাবে সংগঠিত করেনি। এবং আরেকটা বড় ব্যাপার ছিল যে তাদের সবসময় সামরিক বাহিনী ক্ষমতায় থেকেছে, কিন্তু সামরিক বাহিনীর থেকেই হয়েছে। সামরিক বাহিনীরা তাদের ক্ষমতাটাকে কেন্দ্রীভূত করে রেখেছে। আবার মিয়ানমারে প্রচুর রিসোর্সেস আছে। তো এই সমস্ত জায়গাগুলো নিয়ে না, বুঝতে পারছি। আমরা যে তথ্য আমাকে বলছে যে 79 সালে প্রথম হয়, তারপর একটি চুক্তি হয়,
সেখান থেকে কিছু যায় প্রত্যাবাসন। 1991 সালে আবারও তারা প্রবেশ করে। এরপরে প্রথম প্রত্যাবাসন ছিল 1979 সালের 6 অক্টোবর থেকে 24 ডিসেম্বরের মধ্যে রোহিঙ্গাদের একটা বড় অংশ নিজ দেশে ফিরে যায় 78 সালে প্রবেশের পরে। তারপর 91 সালে আবারও কি বেশ কিছু রোহিঙ্গা না, আমি তো আপনাকে বলছি এরা এসেছে এবং গেছে, কিছু থেকে গেছে, কিছু গেছে। কিন্তু এইবারের যে উদ্যোগটা যে 2017 সালের পরে 18, 19, 23 তিন বছর তারা চেষ্টা করা হয়েছে এবং 68,000 রোহিঙ্গার একটা ফিরতি তালিকাও পাঠানো হয়েছে, কিন্তু কোনো কাজ হয়নি। চীনও এটার মধ্যে নাক গলিয়েছে, কাজ হয়নি। এরপরে চেষ্টা করা হয়েছিল, কিন্তু দুটি বড় ঝড়, এর মধ্যে দুটি ঝড় হয়, সেই ঝড়ে তাদের পরিকল্পনা বাদ সাধে। এখন যে পরিস্থিতি সেটি হলো যে বাংলাদেশের এই রোহিঙ্গারা তো আছেই, তারা বাংলাদেশকে ভারাক্রান্ত করছে। আবার কিছু রোহিঙ্গাকে একটি দ্বীপে নেওয়া হয়েছে, এই সব ভাষাঞ্চরে নেওয়া হয়েছে। সব কিছু মিলে আমি একটি বিষয় আপনাদের কাছে জানতে চাই, সেটি হলো যে এখন তো ডক্টর ইউনূসের যেই পরিচিতি সারা বিশ্বে, তার পরিচিতির যেই ক্ষমতা, যেই এনহান্স পাওয়ার রয়েছে, সেটাতে কোনো সুবিধা হবে কিনা এই সংকট মোকাবেলায়? সেটা তো আসলে হওয়া উচিত বলে মনে করি। তার প্রভাব সারা বিশ্বে প্রবল, প্রচণ্ড বলতে পারি। কিন্তু তারপরেও মনে রাখতে হবে যে যেখানে টাকার খেলা, শক্তির খেলা, মদতের খেলা, সেখানে কিন্তু ইউনূস টিকবেন না। বাংলাদেশের সংস্কৃতিকে কেবল নষ্ট করছে না রোহিঙ্গারা, আমাদের জায়গা দখল করে রেখেছে। এবং হাসিনা গভর্নমেন্ট যে অন্যায়টা করেছে সেটা হলো যে এদেরকে একটা স্থায়ী জায়গায় নিয়ে বসবাসের ব্যবস্থা করেছে। এটা কেন করেছে? কেন অন্যায় হলো? কেন এটা অন্যায়? এই জন্যই যে এমনিতেই আপনার আমাদের ওই কক্সবাজার এলাকা যেখানে হয়েছে, ওদের থাকার ব্যবস্থা হয়েছিল, সেখানকার পরিবেশ যখন নষ্ট করেছে, তখন আপনার ওইখানে হবে না যেখানে এদেরকে ছড়িয়ে দেওয়া হলো দেশের ভিতরে, দেশের গণ্ডির ভিতরে এটা ঢুকিয়ে দেওয়া হলো। ওরা তো আপনার একটা সারাউন্ডিং এরিয়ার ভিতর ছিল, আছে, এখনও আছে। তাদের কিছু অংশকে নিয়ে পুনর্বাসিত করা হলো দেশের মাটিতে, শেকড় পোতার জন্য তার যথেষ্ট নয় কি? এইটা একটা বড় বিষয়। আমি একটু বলতে চাচ্ছি, দেখুন আমি এটাকে না কিন্তু অন্যায় হিসাবে দেখছি না। আমি প্রথমেই বলেছি, আপনি যখন বলেছেন উৎসাহিত ছিল, তখনও আমি কিন্তু শব্দটা এটা বলেছি যে, কারণ আমার মনে হয় যে দেখেন এটা একটা মানবাধিকার ইস্যু। যে সময় যে অবস্থায় তারা এখানে বাংলাদেশে ঢুকেছে, এখানে একটা রাষ্ট্রের একটা মানবিক দিক থাকে, মানবিক চরিত্র থাকে। তাদেরকে আশ্রয় দেওয়া ছাড়া আমাদের কোনো উপায় ছিল না, সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আমি সেভাবেই জিনিসটাকে দেখছি। এবং এখানে ধরেন কক্সবাজারের সমস্ত সমস্যা যে রোহিঙ্গাদের দ্বারা তৈরি হচ্ছে, সেটাও আমি মনে করি না। হ্যাঁ, সমস্যা হচ্ছে, আমাদের পরিবেশ বিপর্যস্ত হচ্ছে, সেটাও আমি স্বীকার করে নিচ্ছি। চোরাচালান বেড়েছে, হ্যাঁ, চোরাচালান বেড়েছে, কিন্তু এটার সাথে এটার সাথে দেখেন, এটার সাথে এবং এর সঙ্গে রোহিঙ্গারা জড়িত, বিশেষ করে ইয়াবা তো আছে, হ্যাঁ, আমরা জড়িত, কিন্তু এটার সাথে থেকে শুরু করে সবগুলোর মধ্যেই রোহিঙ্গারা জড়িত। এই চোরাচালান আগেও ছিল, তুলনামূলকভাবে অনেক কম। যে জায়গায় মাহবুব হাসান বলছিলেন রোহিঙ্গার এই সমস্যার মানবাধিকারের বিষয়টি নিঃসন্দেহে, এটি নিয়ে কারো কোনো দ্বিমত নেই। কিন্তু ঠিক যেই মুহূর্তে যেই সরকারটি তাদের এত মানবাধিকার দিল, সেই সরকার কি দেশের ক্ষেত্রে মানবাধিকার অতটা উন্নত ছিল? দেখুন, সেটা একটা ভিন্ন ব্যাপার। হ্যাঁ, ভিন্ন। সেই আলোচনা তো আমরা করছি না, তাই না? আমরা আলোচনা করছি রোহিঙ্গাদেরকে নিয়ে, তাই না? এবং ধরেন সেখানে মানবাধিকার ছিল না বা কথা বলার অধিকার ছিল না বলেই তো আমাদের জুলাই বিপ্লবটা হলো, তাই না? সো সেই জায়গাটাতে তো আমরা তর্কটা হচ্ছে না। আপনি রোহিঙ্গাটা নিয়ে আলোচনা করছেন, সেখানে আমি মনে করি যে এটা একটা মানবাধিকার ইস্যু। এবং এখানে ধরেন তারা, আমি জানি না আপনি রোহিঙ্গা ক্যাম্পে গেছেন কিনা, আপনি গেছেন কিনা, মানে ওদের যে, হ্যাঁ, একাধিকবার আমিও গেছি। সো সেটা খুব একটা যে
মানে অমানবিক মানে পরিবেশই সেখানে, মানে মানে মানবিক পরিবেশ এবং না। দেখেন আপনি তো এতগুলো মানুষকে কি আপনি বঙ্গোপসাগরে ফেলে দেবেন, আপনি কি করার আপনি থাকতে পারে, তাই না, এরকম একটা পরিস্থিতিতে। এবং আমাদেরকে এটাও মাথায় রাখতে হবে যে দেখেন পৃথিবীতে যে আমরা প্রথম রাষ্ট্র না, যা এরকম সাধারণত দেখা যায় নেবারিং কান্ট্রিজরাই কিন্তু তারা ফার্স্ট রেসপন্ডেন্ট হয় এবং তারা এছাড়া তো কোনো উপায়ও নেই আসলে। উপায়ও থাকে না। সো কিন্তু এটা জটিল হয়ে যাচ্ছে বিকজ মিয়ানমারের ভেতরে পরিস্থিতিটা আরও জটিল হয়ে যাচ্ছে। আমি তো প্রথমেই আপনাকে এগুলো ব্যাখ্যা করলাম যে বিশ্ব পরিস্থিতি জটিল হয়ে যাচ্ছে এবং যেটা ধরেন হিউম্যানিটেরিয়ান এড যেটা আমরা বলে থাকি সেটা ক্রমেই কমে আসছে। সো এই সমস্ত ইস্যুসগুলোকে তো আমাদেরকে মাথায় রেখেই আমাদেরকে চেষ্টা করে যেতে হবে। আমরা ছোট্ট একটি বিরতিতে যাব। দর্শক দেখছেন ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার। আমাদের এই অনুষ্ঠানটি কিন্তু আমাদের বৈশাখী টেলিভিশনের ইউটিউব এবং ফেসবুক পেজেও সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আমাদের অতিথিদের সঙ্গে আপনারা নিজেরাও প্রশ্ন করতে পারেন, যুক্ত হতে পারেন সেখানে কমেন্টের মাধ্যমে। আমরা ছোট্ট একটি বিরতি নিচ্ছি, বিরতি থেকে ফিরে আবারও আলোচনায় আসব। দর্শক স্বাগত ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার অনুষ্ঠানে। আমাদের এই অনুষ্ঠানটি কিন্তু বৈশাখী টেলিভিশনের ইউটিউব এবং ফেসবুক পেজেও সরাসরি সম্প্রচারিত হচ্ছে এবং আপনারা চাইলে সেই ফেসবুক পেজের থেকে আপনারা কমেন্টে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন, আমাদের অতিথিদের প্রশ্নও করতে পারেন। যে কথাটি বলছিলাম, অধ্যাপক আমেনা মহসিনের কাছে ছিলাম আমরা। তাহলে ঠিক আছে, আমরা বিভিন্ন ধরনের সংকটের কথাই আলোচনা করছি, কিন্তু এই সংকট সমাধানের পথ কোথায় দেখছেন, কি দেখছেন, পরামর্শ কি থাকতে পারে? দেখুন এগুলো মানে এরকম ধরনের সমস্যা না চট করে সমাধান হয়ে যায় না। আপনি মানে যেটা হবে কি আমাদেরকে কূটনৈতিক চেষ্টাগুলো করে যেতে হবে। যেটা ধরেন বিগত সরকারের একটা বড় মানে ফেলিয়ার ছিল, যেটা আমরা বারবার বলেছিলাম যে হায়েস্ট লেভেলে ডিপ্লোম্যাসিটা দরকার আমাদের ছিল, সেই জিনিসটা কেন যেন হয়নি। মানে আমরা বারবারই এই কথাটা তুলেছিলাম যে আপনি একটু খেয়াল করবেন যখন 71-এ বা এখান থেকে বাঙালিরা রিফিউজি হয়ে ভারতে আশ্রয় নিয়েছিল, মিসেস গান্ধী কিন্তু ওয়ার্ল্ড ট্যুর মানে অনেক মানে ওয়ার্ল্ড লিডার্সদের সাথে কথা বলেছিলেন, উনি ভারতের প্রধানমন্ত্রী ছিলেন। আমরা সেই লেভেলেই চেয়েছিলাম যে এখানে মানে সে ধরনের একটা ইয়ে করা হোক। এখন আমার মনে হয় কি জিনিসটাকে যত বড় করে আমরা প্রচার করতে পারি সেটা একটা বড় ব্যাপার। এখানে ধরেন আমরা একটা জায়গা থাকতে পারে, মিডিয়ার একটা বিরাট ভূমিকা আছে। আমাদের পররাষ্ট্র উপদেষ্টা উনি এখন চীনে আছেন, এই ইস্যুটা আমি শিওর ওখানে প্রাধান্য পাবে। চীনের কিন্তু একটা বিরাট ইনফ্লুয়েন্স আছে। আমরা বারবার স্যাংশনসের কথা বলি, কিন্তু জানেন মিয়ানমার এমন একটা, এখন মিয়ানমারকে আপনি কাকে স্যাংশন দেবেন, কোন জায়গায় স্যাংশনস দেবেন, মানে ওটা তো অলরেডি খণ্ডিত একটা রাষ্ট্র, নিজেরাই নিজেদের স্যাংশনে পড়ে আছে। এবং ধরেন বহু বছরের স্যাংশনস তো চলেছে, তারপরেও তো মিয়ানমার নিজের মতো করে একটা আরও ইনভার্ট সোসাইটি হয়ে গেছে এবং নিজের মতো করেই তারা চলেছে। মিয়ানমারে আপনি যদি দেখেন ওখানে কিন্তু সিঙ্গাপুরেরও ইনভেস্টমেন্ট আছে, জাপানেরও ইনভেস্টমেন্ট আছে, চীনেরও ইনভেস্টমেন্ট আছে। আর মিয়ানমারের ওই জায়গাটা কিন্তু ধরেন এই সমস্ত এলাকা চীনের জন্য খুব স্ট্র্যাটেজিক্যালি গুরুত্বপূর্ণ। সো ওখানে ওরা কতটুকু চাপ দেবে আপনি বললেই তো ওরা চাপ দেবে না, তারা তাদের ইন্টারেস্টটা দেখবে। আমার মনে হয় বাংলাদেশে যেটা দরকার, এখানে আমরা একটা আন্তর্জাতিক মানে আপনি যেহেতু বলছিলেন যে প্রফেসর ইউনুসের মতো মানুষ আছেন এখন, আমরা এখানে তো একটা বড় আন্তর্জাতিক সম্মেলন করতে পারি, তাই না, এটা নিয়ে যে এবং ধরেন জাতিসংঘে বারবার এই জিনিসটা ইস্যুটা রেজ হয়েছে এবং আমি আশা করব যে ধরেন এটা হাইয়েস্ট লেভেলে এগুলোকে তোলা হবে, ইস্যুসগুলোকে এটাকে মানে বারবার আমরা কিন্তু ভুলে যাই। আসলে এটা করারও কিছু থাকে না, ভুলে যাই বলবো না, আরও চাপা পড়ে যায় আর কি, বড় বড় ইস্যু সামনে আসতে থাকে তো তার জন্য চাপা পড়ে যায়। বাট ইস্যুগুলোকে জিয়ে রাখা এবং আরেকটা জায়গা যেটা আমার খুব মনে হয় যে রোহিঙ্গারা যারা আছে তাদেরও এক ধরনের নিজস্ব
তাদের ভয়েসগুলো বা তাদের যারা ডায়াসপোরা আছে, তাদের তো একটা বড় কমিউনিটি বিদেশে আছে, তাদেরও একটা বিরাট ভূমিকা আছে আচ্ছা, এখানে। ছোট্ট করে যদি একটু যোগ করি যে যে কথাটা আমরা অনুষ্ঠানের আগে বলছিলাম, সেটি হলো যে ঠিক এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের যে ক্ষমতার প্রধান ব্যক্তি পরিবর্তন ঘটলো, ডোনাল্ড ট্রাম্প আসার পরে কি এই সংকটে কোনো ধরনের প্রভাব পড়বে কিনা, সংকট উত্তরণের দিকে যাবে কিনা? আমেনা মহসিন একটু না, যোগ করলে পরে আমরা মাহবুব হাসানের কাছে যাব। না দেখেন, আমার মনে হয় না যে ঠিক উনি এ ব্যাপারে কোনো উদ্যোগ, মানে আমেরিকার এখানে কোনো প্রোঅ্যাক্টিভ রোল আমরা দেখব, কারণ আমেরিকা নিজে একটা মানে ডোনাল্ড ট্রাম্পের আপনি যদি পলিসিগুলো দেখেন, উনি খুব ইনওয়ার্ড লুকিং, মানে ওনার ইয়েটা ফোকাসটা হলো আমেরিকাকে গুটিয়ে আনা। সেখানে উনি এখানে যে বাইরে ওইগুলো মধ্যে খুব একটা ইনভলভ হবেন এই মুহূর্তে আমি মনে করি না। জি, ডক্টর মাহবুব হাসান। আমেরিকান ইনভলভমেন্ট এই ব্যাপারে খুব একটা হবে বলে আমার মনে করি না, কারণ তার নিজের যে স্বার্থ সেখানে সে বাংলাদেশে রোহিঙ্গাকে পুনর্বাসন বা প্রত্যাবাসনের জন্য চাপ দেবে এরকম আপাতত সেটা দেখা যাবে না, এটা বলে আমি মনে করি। কিন্তু বাংলাদেশ এটা করতে পারে ডক্টর মোহাম্মদ ইউনূসের নিজস্ব প্রভাবে বা তার পরিচিতিতে, তার ইয়েতে উনি একটা বিশ্বসভা ডাকতে পারেন এখানে, যেটা আমিনা মহসিন বলেছেন। ইউএনএ কি বলে, জাতিসংঘের মাধ্যমেও এটা একটা করা যেতে পারে। জাতিসংঘ যদি এখানে একটি সম্মেলন করে রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্যে, এবং সবচেয়ে বড় যে দাবিটা করা উচিত আমি বলে মনে করি যে রোহিঙ্গাদের মানে ফিরিয়ে নিতে হবে এবং তাদের নাগরিকত্ব ফেরত দিতে হবে, কারণ আগে তারা নাগরিক ছিল, পরে এটাকে পর্যায়ক্রমে তাদেরকে ফেলে দেওয়া হয়েছে একটা এমন একটি বাঙ্কে যেটা মানে মানবতা বিরোধী কাজ। এই মানবতা বিরোধী কাজে যারা করেছে ওখানে, তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক সমাজকে আইনানুগ ব্যবস্থা নিতে পারে। সেই ব্যবস্থা তারা যদি করেন তাহলেই হয়তো জানতা একটু হবে। আরেকটা বিষয় আছে যে ধরেন এখন জানতা দখলে আছে মোটে 21% ভূমি, আর 42% আছে হলো বিভিন্ন জাতিগত গোষ্ঠী যারা লড়াই করছে তাদের, আর কিছু আছে, আর বাকি অংশে লড়াই চলছে, ত্রিপক্ষীয় চতুর্পক্ষীয় লড়াই চলছে। তো এই যে মানে পরিস্থিতি দেশটার ভিতরে, ওদের যে ইউনিটি গড়ে তোলা, সেটা জাতিগত মানে বিদ্রোহীদের ভিতরে ইউনিটি তৈরি হয়েছে, এবং যে সরকারটা প্রবাসী যে একটা সরকার আছে ওদের, তাদের ভিতরে একটা ইউনিটি আছে, তাদের অভ্যন্তরীণ যে যোগাযোগটা সেটা আছে, এবং ওরা একটা পরিকল্পনাও তৈরি করেছে। তো সব মিলিয়ে আমি মনে করি যে একই সঙ্গে আপনার জান্তাকে বলতে হবে যে তোমার দেশকে গণতান্ত্রিক মানে নির্বাচনের ভিতরে আসো, গণতান্ত্রিক শাসনের ভিতরে আসো, জনগণের আশা আকাঙ্ক্ষা এবং ভালোবাসাকে তোমরা আর্ন করো। সামরিক শাসন দিয়ে কোনো জাতি টিকতে পারে না, কোনো জাতিকে শাসন করা যায় না, উচিত না। এই আমলে, এই সময়ে গণতন্ত্রই হলে একমাত্র মুক্তির পথ। যদি ইউনিটি গড়ে তোলা যায়, সেটা গণতন্ত্রই পারবে। সেই পথে তাদেরকে নিয়ে আসতে হবে। সেইগুলো যদি বিবেচনা করে এই আন্তর্জাতিক একটি সম্মেলন করেন ডক্টর মোহাম্মদ ইউনূস, আমাদের প্রধান উপদেষ্টা, তাহলে একটি কার্যকর পদক্ষেপ হবে বলে আমি মনে করি। অধ্যাপক আমেনা মহসিন, এই বিষয়ে আর কিছু আছে কিনা আপনার, আর কোনো পরামর্শ আছে? তাহলে আমরা একটু আমাদের দেশের আজকে একটি বড় সিদ্ধান্তের কথা দুদক জানিয়েছে। সেটি হলো 2018 সালের জাতীয় সংসদ নির্বাচনে যে অনিয়মগুলো হয়েছিল, এবং অনিয়মগুলো যদি বলা যায় যে প্রশাসনিক যে অনিয়মগুলো হয়েছিল, অর্থাৎ প্রশাসনিক অনিয়ম মানে হলো নির্বাচন কমিশন সংশ্লিষ্ট কর্মকর্তারা যা করেছিলেন, প্রশাসন যা করেছিল, পুলিশ, র্যাব সহ এরা এই নির্বাচনে যে অনিয়মগুলো করেছিল সেগুলোর তদন্ত করতে, সেগুলোর অনুসন্ধানে নেমেছে দুদক। এই জায়গাটিকে আমিনা মহসিন কিভাবে যুক্ত করবেন? এবং
2018 সালের একটি বিষয় আমি মনে করিয়ে দিই, তাহলে আলোচনায় হয়তো বা সুযোগ হবে। আমরা খুলনায় একটি হিসাব দেখেছিলাম যে সেখানে শেষ পর্যন্ত হিসাব করে দেখা গেল যে 110% ভোট পড়েছে, অর্থাৎ 100 জন যদি ভোটার হয়, ভোট পড়েছে 110টি। জি, এরকম, এবং সেটি ঘোষণা দিয়েছেন সেখানকার রিটার্নিং অফিসার, এবং সেটি সরকারি হিসাবে হয়েছে। পরে প্রকাশ করার জন্য একজন সাংবাদিককে দোষী সাব্যস্ত করে তার নামে মামলা করা হলো যে তিনি কেন এই কথাটা প্রকাশ করলেন। জি, এই ধরনের অনিয়ম এবং এই ধরনের অনুসন্ধান। না, অবশ্যই দেখেন, একটা অ্যাকাউন্টেবিলিটির জায়গাটাতে তো আসতে হবে, তাই না? যে আমি প্রথমেই বলেছিলাম, আপনি আমাকে একটু আগে বলেছিলেন মানবাধিকারের কথাটা তুলেছিলেন, আমি বলেছিলাম মানে তখন আমি এটাই আপনাকে বলছিলাম যে জুলাই অভ্যুত্থান তো তাই হয়েছিল, তাই না? আমি ওটাই বলেছিলাম যে যে সরকার রোহিঙ্গাদের জন্য এতটা মানবাধিকারের কথা ভাবলেন, সেই সরকার কি আসলে তার মানুষদের জন্য কতটা? না, এখানে না একটা কথা আছে, সরকার কতটুকু ভেবেছে এবং বাংলাদেশের মানুষ কতটুকু ভেবেছে। আমার মনে হয় প্রেশারটা বাংলাদেশের মানুষ থেকেই ছিল জিনিসটা। মানে প্রথম দিকে যে সরকার যে খুব একটা মানে এখানে তাদের সদিচ্ছা ছিল, মানে সদিচ্ছা বলতে বলছি যে সরকার প্রথমে সদিচ্ছা ছিল না, এখানে চাপটা নাগরিক সমাজ থেকেই এসেছিল। সেই কথাটাই বলছি যে বাংলাদেশে মানুষেরই এটা ছিল যে, এবং এখানে যারা ধরেন বিভিন্ন মানবাধিকার সংস্থারা যারা কাজ করে আমাদের দেশে, তাদের থেকেও এই প্রেশারটা এসেছিল। আমি নিজেও আমার মনে আছে যে যখন ওরা এরকম একটা টক শোর মধ্যে দেখছিলাম, তখন আমি নিজেও এটা বলেছিলাম যে আমাদের বর্ডার খুলে দেওয়া উচিত। আপনি প্রশ্নতে যদি আমি ফেরত আসি, আমরা যদি একটু আমাদের একটি ছোট্ট বিরতি নিব, আপনার এই প্রশ্নের উত্তর আসবো। দর্শক দেখছেন ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার। আমাদের এই অনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশনের ইউটিউব এবং ফেসবুক পেজেও সরাসরি সম্প্রচার করা হচ্ছে, এবং সেখানে আপনারা কমেন্ট এবং বিভিন্ন প্রশ্নের জানতে চেয়ে যুক্ত হতে পারেন আমাদের অতিথিদের সঙ্গে। ছোট্ট একটি বিরতি নিচ্ছি, বিরতি থেকে ফিরে আবারও মূল আলোচনায় আসবো। দর্শক আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার অনুষ্ঠানে। আমরা যে আলোচনাটি করছিলাম, অধ্যাপক আমেনা মোহসেন, আপনার কাছে এই প্রশ্নটি ছিল 2018 সালের নির্বাচন, স্পেসিফিক্যালি এই নির্বাচনের কথাটাই বলা হয়েছে আজকে। দুদক কর্মকর্তারা জানিয়েছেন যে 2018 সালের নির্বাচনে যে অনিয়মগুলো হয়েছে তার মধ্যে প্রথম অনিয়ম তো অনেকগুলোই হলো, যে ভোট রাতে করা হয়েছিল, ব্যালট জালিয়াতি হয়েছিল, কিছু কিছু কেন্দ্রে 90% বেশি ভোট দেখানো হয়েছিল, সর্বোচ্চ সংখ্যক আর কি। তখন যিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন তিনি 97% ভোট পেয়ে প্রধানমন্ত্রী হয়েছিলেন। অনেকে ধারণা করেন সেখানে মৃত ভোটাররাও ভোট দিয়েছিলেন। এবং খুলনার কথা তো বললামই যে 100 জন ভোটার যদি হয় সেখানে ভোট পড়েছিল 110টি। এই যে অনিয়মগুলো জড়িত ছিল সরকারি কাঠামোর মধ্যে, সরকারি কর্মকর্তাদের মাধ্যমে, একদম সরাসরি তত্ত্বাবধানে, এতটা নাজুক অবস্থা কেন বাংলাদেশের হলো, কিভাবে হলো, এবং এটার আসলে এটার কি তদন্ত হবে, তদন্ত হওয়ার পরে কি ব্যবস্থা নেবে সরকার, এই সরকার? না দেখুন, এই সরকার কি ব্যবস্থা নেবে সেটা তো এই সরকারই বলতে পারবে, কিন্তু কেন হলো সেটা তো ধরেন এটা তো একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে গেছে, তাই না? এবং আমরা দেখেছি প্রত্যেকটা প্রতিষ্ঠানে রাজনীতিকরণ হয়ে গেছিল, তাই না? এবং সেখানে যে ধরনের রাজনীতি ঢুকে গেছিল এবং একটা সেন্ট্রালাইজড ক্ষমতা আমরা দেখতে পেরেছি, এবং কোনো ধরনের আমরা ঠিক একটা কোনো অপোজিশন নেই, কোনো কিছু নেই, মানে এমন একটা সংস্কৃতি তৈরি হয়ে গেছিলো যেখানে কোনো ইনস্টিটিউশনই ফাংশনাল ছিল না, এবং ধরতে পারেন সবগুলোই একটা রাজনৈতিক দলেরই অঙ্গ হিসাবেই কাজ করেছে। মানে যেগুলো ধরেন সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, যেটা মানে তার যে বিভিন্ন ইনস্টিটিউশনস, তাদের তো একটা ইন্ডিপেন্ডেন্স থাকে, আমরা বিউরোক্রেসি মানে তাদের একটা প্রফেশনালিজম থাকে, বাট প্রত্যেকটা জায়গায় আমরা দেখেছি যে একটা পলিটিসাইজেশনটা চরমভাবে হয়েছে, এবং একটা প্যাট্রন ক্লায়েন্ট অনেকটা রিলেশনশিপ যেটা আমরা বলি না সেটা। এবং ধরেন এখানে সবাই মানে এটা তারা
বেনিফিশিয়ারি অফ দ্য সিস্টেম। আপনি যদি ওগুলো না করতেন, আপনার হয়তো অতিরিক্ত ক্ষমতাটা কেন্দ্রীভূত হয়ে গেছিল। আপনি যদি ধরেন পুরো সিভিল প্রশাসনকে নিজের হাতে নিয়ে আসেন এবং এমনভাবে নিয়ন্ত্রণ করেন যে তাদের কোনো অটোনমি বা স্বাধীনতাটাই থাকলো না। মানে আমি বলার চেষ্টা করছি, আপনি প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ভেঙে দিলেন, তার অটোনমিটা থাকলো না, সব জুডিশিয়ারি মানে এগুলো সব একাকার করে দিলেন না। সেই জায়গাটাতে মানে আমরা এমন আমরা একটা না কয়েক পরেও নির্বাচন দেখেছি। সো সেইটার মানে এগুলোর অবশ্যই তদন্ত হওয়া দরকার। এবং আমার যেটা আমি মনে করি যে জুলাই অভ্যুত্থানের মধ্যে দিয়ে এটা কিন্তু একটা ওয়েক আপ কল সবার জন্য, বিউরোক্রেসির জন্য, রাজনৈতিক দলগুলোর জন্য, সবার জন্য একটা ওয়েক আপ কল যে বাংলাদেশের সাধারণ মানুষ কিন্তু এগুলোকে নেবে না। একটা সময় আমরা এগুলো রুখে দাঁড়াবো এবং খুবই শক্তভাবে রুখে দাঁড়াবো। এবং আপনি যখন বলছেন তদন্ত হচ্ছে, এখন আমরা আশা করব যে সেই তদন্তের মধ্যে যেটা আসবে সেখানে একটা স্বচ্ছতা মানে আমরা জনগণ যেন জানতে পারে। মানে অতীতে এটা আমরা দেখেছি, আমরা কিন্তু অনেক কিছু জানতেও পারিনি যে কি হচ্ছে না হচ্ছে। ডক্টর মাহবুব হাসান, জি বলেন। ঠিক যেটি অধ্যাপক আমেনা মাহসিন বলছিলেন, তার কথায় আমার মনে হচ্ছিল যে একটি কেন্দ্র ছিল সরকারের প্রধান নির্বাহী এবং তার দিকেই সব প্রতিষ্ঠান কেন্দ্রীভূত হয়ে গিয়েছিল। অর্থাৎ সব প্রতিষ্ঠান নিজেদের চরিত্র ভেঙে দিয়ে সেইখানে। উনি তো সেটা বলেছেন যে গণতন্ত্রের যতগুলো ইনস্টিটিউশন আছে, শুধু গণতন্ত্রের ইনস্টিটিউশন বলতে যা কিছু বোঝায়, ধরেন নির্বাচন কমিশন, একমাত্র নির্বাচন কমিশন ওই নির্বাচনকে বাতিল করে প্রমাণ করতে পারতেন যে হ্যাঁ রাতে ভোট হয়েছে। দিনের ভোট কেন রাতে হবে, এটাই এক বড় অপরাধ, আর কোনো অপরাধের দরকার নেই। এখন পুলিশ, র্যাব বা অমুকরা বা প্রশাসনের লোকজন সহযোগিতা করে ভোট নিজেরা দিয়ে 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 ওনাকে উঠিয়েছেন। এটা চেয়েও বড় বিষয় হলো যে নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। এটা বুঝতে হবে যে সংবিধানকে রক্ষা করতে হলে, জনগণের অধিকারকে রক্ষা করতে হলে, জনগণের যে প্রত্যাশা, জন আকাঙ্ক্ষা যেটা যে গণতন্ত্র, তাকে রক্ষা করতে হলে অবশ্যই ওই অবৈধ কর্মগুলোকে বাতিল করা উচিত ছিল। ওই সময়ের যিনি সিইসি ছিলেন বা ইসির সদস্য ছিলেন, তারা প্রত্যেকেই অপরাধী বাংলাদেশের মানুষের কাছে। কারণ বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য এই দেশকে স্বাধীন করেছিল, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এই দেশে তারা জীবন দিয়েছে এই দেশ স্বাধীন করার জন্য। তো সেই মানে স্বাধীনতার মূল্য কি আমরা এরকম চুরি ডাকাতি এবং এইরকম করে দেব, ছিল মেরে বিজয়ী হয়ে যাব এবং তাকে মানে নির্বাচিত বলে ঘোষণা করা উচিত হয়েছে? কেউ মানে একজনও কেউ মানে করলেও কি বলে মামলা করে দিলেও কিন্তু এটার ফল পাওয়া যেত না। কারণ ইনস্টিটিউশনগুলোর একটি হলো বিচার বিভাগকে আত্মীকরণ করা হয়েছিল শেখ হাসিনা বা ওই সরকারের অধীনে। ফলে আপনার নিম্ন থেকে উপর পর্যন্ত একই রা ছিল। আপনি দেখবেন যে তৎকালীন যে মন্ত্রী সাহেবরা যে বক্তৃতা দিতেন, একমাত্র একজনের গীতি তারা গাইতেন, তাই না? অটোক্র্যাটিক গভর্নমেন্টের এই রকম নির্মম একটি চেহারা আমাদের দেখতে হয়েছে শুধুমাত্র এইসব প্রতিষ্ঠানের যারা পদাধিকারী ছিলেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানের, সাংবিধানিক প্রতিষ্ঠানের যারা পদাধিকারী ছিলেন, তাদের ব্যাকবোনলেসহীনতার জন্যে। তারা যদি কোমর সোজা করে বলতো না আমি সাংবিধানিক প্রতিষ্ঠানেরই, আপনি এটা অন্যায় হয়েছে আইনগতভাবে, আমাদের সংবিধানে যে আইন বা আইনের ভিতর দিয়েও আমরা যদি যেতাম তাহলেও মানে ওই অবৈধ কাজগুলোকে বাতিল করা সম্ভব ছিল। কিন্তু আমরা সেটা করি নাই। কেন? মুহে, স্বার্থে, টাকার স্বার্থে বলেন, স্বার্থে বলেন, ক্ষমতার স্বার্থে বলেন। এই যে স্বার্থ, এই স্বার্থ হলো
মানুষের হীনতর কাজ করার পক্ষে। আমি মনে করি যে দুদক যে চেষ্টাটা করছে যে এই অপরাধীদের অবশ্যই অপরাধকে প্রমাণ করে যেত যথাযথ আইনের পরামর্শ ভিতরে কি এই পরামর্শ যে আইনের ভিতর দিয়ে তাদেরকে আইনের মুখোমুখি করতে হবে এবং মানে ন্যায় বিচার করতে হবে এবং জনগণের পক্ষে সেই ন্যায় বিচারের ফল যাবে, এটা আমি বিশ্বাস করি। আমার মহসিন 30 সেকেন্ড সময় আছে, পরামর্শ কি? মানে সরকার এই এত খোলনলচে বদলে গেছে আমাদের দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের, এই খোলনলচের বদলের মধ্যে দিয়ে এই ধরনের একটি তদন্ত করে সেই বিচারের রায় বাস্তবায়ন করা, সেই জায়গাটা কতটা জটিল সেটা আপনারা নিশ্চয়ই জানেন। সেক্ষেত্রে পরামর্শ কি? না, কিন্তু দেখেন সেটা মানে সমস্যাগুলো আছে, কিন্তু বিচারটা হতে হবে। মানে প্রক্রিয়াটা তো একটা চলমান প্রক্রিয়া, এবং আমি যেটা বলছিলাম এটা তো একটা ওয়েক আপ কল। মানে আপনি আমাকে তো আইডেন্টিফাই অবশ্যই করতে হবে যে এই জায়গাগুলো, উনি যেটা বলছিলেন ইলেকশন কমিশন, আপনি জুডিশিয়ারি, এগুলো তো আমরা সবাই দেখেছি, তাই না? এগুলো প্রয়োজন আছে যেন ভবিষ্যতে এগুলো আবার রিপিটেড না হয়। আদারওয়াইজ আমরা তো উই কান্ট হ্যাভ আ কালচার অফ ইম্পিউনিটি, একটা দায়মুক্তির কালচারে তো আমরা চলে যেতে পারি না, তাই না? সেটা তো এটা দায়টা তো নিতেই হবে। আমরা জানি না যে এটার আসলে শেষ পর্যন্ত কতটা কি করা যাবে। না, বাট আপনি আশা করতে তো নাই। আমরা আশা করছি কিন্তু এটা যে করা হয়েছিল সেইটা তো থাকবে ইতিহাসে, সেটা তো থাকবে। আদারওয়াইজ তো আপনি একটা দায় সেটাই, মানে আপনারা নিশ্চয়ই জানেন যে প্রচলিতভাবে যে শেষ যে 3টি নির্বাচন হয়েছিল, আমাদের সময় শেষ, আমরা শেষ করছি। সেই 3টি নির্বাচনের একটি ছিল, প্রথমটি ছিল ভোটারবিহীন নির্বাচন বা ভোটবিহীন নির্বাচন, কোনো রাজনৈতিক দল অংশ নেয়নি। দর্শক, এর পরের নির্বাচনটিকে অনেকেই বলে রাতের ভোটের নির্বাচন, এবং শেষ যেটি হয়েছিল তাকে বলে ডামি নির্বাচন। আমাদের দেশের আগামী নির্বাচনগুলো এ ধরনের অদ্ভুত নামে যেন আর পরিচিতি না পেতে পারে, সেই ধরনের নির্বাচন কমিশন নিশ্চয়ই আমরা পেতে পারি। জনগণের আশা আকাঙ্ক্ষা সেই দিকেই তাকিয়ে আছে। আজকের মতো শেষ করছি। ইস্পাহানি, মির্জাপুর, 0 আওয়ার। আপনাদেরকে আবারও শুভেচ্ছা। থাকবেন বৈশাখী টেলিভিশনের সঙ্গেই।